হ্যালো স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আমার এসকে পাঠশালায়। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আলীবর্দী খান সম্পর্কে। চলো আমরা একেবারে আলোচনায় চলে যাই। আলীবর্দী খান ছিলেন বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব। তিনি প্রথম জীবনে মির্জা মোহাম্মদ আলী নামে পরিচিতি ছিলেন। তিনি ছিলেন আরব বংশোদ্ভূত মির্জা মোহাম্মদের পুত্র। মির্জা মোহাম্মদ ছিলেন অরঙ্গজেবের দ্বিতীয় পুত্র আজম শাহের দরবারে একজন কর্মচারী। তার মাতা ছিলেন খোরাসানে বসবাসকারী আফশার গোত্রীয় তুর্কি। মোহাম্মদ আলী বায়ুপ্রাপ্ত হলে আজম শাহ তাকে পিলখানার বা হাতিশালা তত্ত্বাবধায়ক নিয়োগ করেন। অচিরেই তাকে দরজখানার অর্থাৎ জমিদার বস্তির গুদামঘর তত্ত্বাবধায়কের পদ প্রদান করা হয়। তার পৃষ্ঠপোষক আজম শাহ 1707 সালে এক যুদ্ধে নিহত হলে তিনি চাকুরিহারা হন। ফলে তার পরিবার আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়। জীবিকা নির্বাহের জন্য ভাগ্য অন্বেষণে তিনি বাংলায় যাওয়ার সিদ্ধান্ত নেন। তৎকালীন বাংলা অন্যান্য প্রদেশের তুলনায় রাজনৈতিক ঝামেলা মুক্ত ছিল। 1720 সালে তিনি তার পরিজন নিয়ে বাংলার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু বাংলার নবাব মুর্শিদকুলি খান তাকে আন্তরিকভাবে গ্রহণ করেননি। ফলে তিনি কটকে যাওয়ার সিদ্ধান্ত নেন। কটকের শাসনকর্তা সুজাউদ্দিন তাকে সসম্মানের গ্রহণ করে 100 টাকা মাসিক বেতনে চাকুরি প্রদান করেন। পরবর্তী সময়ে তার বিতস্ততা এবং উড়িষ্যার অবাধ্য জমিদারদের দমনের সাফল্যের জন্য তাকে উচ্চ পদে নিয়োগ করা হয়। এভাবেই উড়িষ্যা হয়ে ওঠে বাংলার ভবিষ্যৎ নবাব মির্জা মোহাম্মদ আলীর অনুশীলনের ক্ষেত্র। সুজাউদ্দিনের শ্বশুর মুর্শিদকুলি জাফর খানের মৃত্যুর পর মির্জা মোহাম্মদ আলী সুজাউদ্দিনকে বাংলার মসনদে অধিষ্ঠিত হওয়ার ব্যাপারে সক্রিয় সাহায্য করেন। মুর্শিদকুলির কোনো পুত্র সন্তান না থাকায় সুজাউদ্দিনই ছিলেন বাংলার সম্ভাব্য উত্তরাধিকারী। কিন্তু জামাতা এবং শ্বশুরের মধ্যে সুসম্পর্ক ছিল না। 1727 সালের 30শে জুন মুর্শিদকুলির মৃত্যুর পর সুজাউদ্দিন মির্জা মোহাম্মদ আলীর চেষ্টায় বাংলার মসনদে আরোহণ করতে সমর্থ হন। বুদ্ধিভিত্তিক পরামর্শ এবং অকৃত্রিম সেবার জন্য সুজাউদ্দিন মির্জা মোহাম্মদ আলীর পরিবারকে নানাভাবে পুরস্কৃত করেন। তিনি 1728 সালে মির্জা মোহাম্মদ আলীকে গুরুত্বপূর্ণ আকবরনগর চাকলার ফৌজদার নিয়োগ করেন। এই আকবরনগরটা রাজমহল ও চাকলার প্রশাসনিক বিভাগ এবং তাকে আলীবর্দী উপাধিতে ভূষিত করেন। নতুন ফৌজদার আলীবর্দী খান একজন সুশাসক প্রসিদ্ধি লাভ করেন। সকল রাষ্ট্রীয় কার্যে সুজাউদ্দিন আলীবর্দীকে উপদেষ্টা নিয়োগ করেন। নবাব আলীবর্দীর উপদেশের ওপর সুজাউদ্দিন এতটাই নির্ভরশীল ছিলেন যে সুবাহর রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তার মতামত নিতে সুজাউদ্দিন আলীবর্দীকে বছরে একবার রাজমহল থেকে মুর্শিদাবাদে ডেকে পাঠাতেন। 1732 সালে যখন সম্রাট মোহাম্মদ শাহ বিহারকে বাংলা সুবাহর সাথে একীকৃত করেন, তখন স্বাভাবিকভাবেই নবাব সুজাউদ্দিনকে একীভূত বৃহত্তর প্রদেশের শাসনকর্তা নিযুক্ত করেন। কিন্তু সুজাউদ্দিন সম্পূর্ণ প্রদেশকে তার একক শাসনাধীনে রাখা সমীচীন মনে করেননি। বিহার তার পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হবে মনে করে সুজাউদ্দিন 1733 সালে আলীবর্দীকে বিহারের শাসনভার অর্পণ করেন। আলীবর্দী দায়িত্ব নেওয়ার কয়েকদিন পূর্বে তার সর্বকনিষ্ঠ কন্যা আমিনা বেগমের, যার স্বামী ছিলেন জয়নুদ্দিন আহমেদ খান, গর্বে সিরাজউদ্দৌলার জন্ম হয়। আলীবর্দী কোনো পুত্র সন্তান ছিল না এবং সে কারণে এই শিশুকেই তিনি তার উত্তরাধিকারী মনোনীত করেন এবং তাকে লালন পালন করেন। আজিমাবাদে 1 বছর অবস্থানের পর সুজাউদ্দিন আলীবর্দীকে মুর্শিদাবাদে ডেকে পাঠান, তাকে মোহাব্বত জং উপাধি প্রদান করেন এবং 5000 মনসবদার পদে উন্নীত করেন। এরপর আলীবর্দী আজিমাবাদে ফিরে যান। কখনো কঠোর দমননীতি আবার কখনো নমনীয় নীতি গ্রহণ করে আলীবর্দী বিহারে প্রশাসনিক স্থিতিশীলতা আনয়ন করেন।
নতুন কর আরোপ না করে শুধু জমিদারদের কাছ থেকে সঠিকভাবে বকেয়া কর আদায় করে তিনি সরকারের আর্থিক অবস্থার উন্নতি সাধন করেন। এর ফলে তিনি সুজাউদ্দিনের সুনজরে আসেন এবং নিজের অবস্থান অধিকতর মর্যাদাসম্পন্ন ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। 1739 সালে 13ই মার্চ সুজাউদ্দিনের মৃত্যু হলে তার পুত্র সরফরাজ বাংলার মসনদে আসীন হন, কিন্তু মাত্র 1 বছর 1 মাসের মধ্যেই ক্ষমতা লিপ্সু বিশ্বাসঘাতক চক্রের ষড়যন্ত্রের ফলে তার সরকারের পতন হয়। সেসব সরকারি কর্মকর্তা সুজাউদ্দিনের আমলে তার অনুগত ছিল, তারাই সরফরাজের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হন। সে সময় দিল্লি সাম্রাজ্যের ওপর বৈদেশিক আক্রমণ এসব ক্ষমতা লিপ্সু কর্মকর্তাদের উদ্দেশ্য হাসিলে সহায়ক হয়। আলীবর্দী এবং তার ভাই হাজী আহমেদের জন্য সেটা ছিল সুবর্ণ সুযোগ, কারণ তখন দিল্লির বাদশাহ মুহাম্মদ শাহ নাদির শাহের আক্রমণে দিশেহারা হয়ে পড়েন। অন্তত সতর্কতা ও পারদর্শিকতার সঙ্গে পরিকল্পনা করে আলীবর্দী বাংলার সুবাহদারি লাভের প্রয়াস পান। 1740 সালে দিল্লির রাজদরবারে অবস্থানরত তার বন্ধু মুতামান্নুদ্দৌলার সহযোগিতায় তিনি দিল্লির বাদশাহ মুহাম্মদ শাহের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার শাসনের সনদ লাভ করেন। এ সনদ বলে তিনি সরফরাজের কাছ থেকে বাংলার শাসনাধিকার ছিনিয়ে নেওয়ার সুযোগ লাভ করেন এবং 1740 সালের 10ই এপ্রিল সংঘটিত গিরিয়ারের যুদ্ধে সরফরাজকে পরাজিত নিহত করেন। সে বছর এপ্রিল মাসের শেষ দিকে তিনি বাংলার নবাব হিসেবে বাদশাহ মুহাম্মদ শাহের স্বীকৃতি লাভ করেন। বাদশাহ তাকে সুজাউল মুলক ও হুসামুদ্দৌলা উপাধি প্রদান করেন। গিরিয়ার যুদ্ধে আলীবর্দীকে বাংলা ও বিহারের অবিংশবাদিত নেতার মর্যাদায় উন্নীত করে, কিন্তু উড়িষ্যা তখনও তার নিয়ন্ত্রণের বাইরে থাকে, কারণ তখন উড়িষ্যার ডেপুটি গভর্নর রুস্তম জং তার কর্তৃত্ব স্বীকার করেননি। কিন্তু 1741 সালের 3রা মার্চ ফুলওয়ারিয়ন নামক স্থানে এক যুদ্ধে আলীবর্দী রুস্তম জংকে পরাজিত করেন। পরে মির্জা বখরও আলীবর্দীর কৃতিত্ব অস্বীকার করে, কিন্তু যুদ্ধে আলীবর্দীর হাতে শোচনীয়ভাবে পরাজিত হন। 1741 সালের শেষ নাগাদ আলীবর্দী তার সব শত্রুকে পরাভূত করে সমগ্র বাংলা, বিহার ও উড়িষ্যা তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন, কিন্তু শীঘ্রই তিনি মারাঠা আক্রমণের হুমকির সম্মুখীন হন। তার এলাকায় সর্বপ্রথম মারাঠা আক্রমণ সংঘটিত হয় 1742 সালে। তারপর 1751 সাল পর্যন্ত প্রায় প্রতি বছরই মারাঠারা তার রাজ্য আক্রমণ করে। আলীবর্দী মারাঠাদের পরাজিত করেন এবং 1751 সালে মে অথবা জুনে নাগপুরে শান্তি চুক্তি স্বাক্ষর করতে মারাঠাদের বাধ্য করেন। তবে মারাঠা আক্রমণে বাংলার বাণিজ্য, শিল্প, কৃষি ও অন্যান্য আর্থিক ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধিত হয়। মারাঠা আক্রমণ বিহারে আফগান বিদ্রোহ ত্বরান্বিত করে। আলীবর্দী এসব সমস্যা মোকাবিলার ঐকান্তিক চেষ্টা চালান, কিন্তু সার্বিকভাবে দুর্যোগ নির্মূল করা তার পক্ষে সম্ভব হয়নি। ফলে ইউরোপীয় বণিকরা বাংলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে আরও দুঃসাহসী হয়ে ওঠে, যেমনটি তারা করেছিল দক্ষিণ ভারতে। এসব দুর্যোগ নবাবকে ভীষণভাবে বিষণ্ণ ভারাক্রান্ত করে তোলে এবং এতে তার স্বাস্থ্যের ক্ষতি হতে থাকে। তিনি অচিরেই অসুস্থ হয়ে পড়েন। তার মৃত্যু আসন্ন ভেবে তিনি তার দৌহিত্র ও সিংহাসনের উত্তরাধিকারী সিরাজউদ্দৌলার কাছে ডেকে দেশ শাসন সম্পর্কিত কিছু মূল্যবান উপদেশ দেন। ইতিমধ্যেই নবাবের অসুস্থতা মারাত্মক আকার ধারণ করে এবং তিনি 1756 সালের 10ই এপ্রিল 80 বছর বয়সে পরলোক গমন করেন। আলীবর্দীর শাসন 16 বছর স্থায়ী হয়। প্রথম 11 বছর তিনি বিদ্রোহ দমনে ব্যস্ত থাকায় তার শাসনাধীন অঞ্চলে তিনি তেমন কোনো উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি হাতে নিতে পারেননি। 1751 সালে মারাঠাদের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর তিনি যুদ্ধবিধ্বস্ত দেশে উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেন। যেসব অঞ্চল মারাঠা আক্রমণে ধ্বংস হয় সেগুলো পুনর্গঠনে তিনি আত্মনিয়োগ করেন এবং কৃষকদের চাষাবাদে উদ্বুদ্ধ করেন, কিন্তু পুনর্গঠন কাজ সম্পূর্ণ হওয়ার আগেই নবাব পরলোক গমন করেন। আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখো, তোমাদের সঙ্গে আমি আলীবর্দী সম্পর্কে একটু আলোচনা করলাম। আলোচনা বুঝতে যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে নিশ্চয়ই জানিও। থ্যাংক ইউ।